আচ্ছা, আজকে হলো আমাদের শেপ লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা। ওকে, তো প্রথমে শেপ টুলের মধ্যে গেলাম। এখানে অনেকগুলো শেপ টুল আছে, তো এগুলো ডিফল্ট আমাদের সফটওয়্যার সাথেই থাকবে, এগুলো ব্যবহার করতে পারবেন। আর এর বাইরে যদি কোনো ধরনের শেপ দরকার হয় সেক্ষেত্রে আমাদেরকে পেন টুল ব্যবহার করে কাস্টম শেপ মেক করতে হবে। ওকে, তো প্রথমে একটা শেপ টুল নিব, দেন হচ্ছে দেখবো আসলে একটা শেপ টুলের মধ্যে কি কি থাকে। তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক শেপ, রেক্টেঙ্গেল, 4টা কর্নার থাকবে এখানে। তো যে কোনো শেপ বা যে কোনো কন্টেন্ট এখানে নিয়ে আসার পর আপনারা অলরেডি জানেন, জিনিসগুলো একটু রিপিট হবে আজকে, সমস্যা নেই, যে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। এই অ্যাঙ্কর পয়েন্টকে বেস করে মূলত আমাদের অ্যানিমেশনগুলো হয়ে থাকে আর কি। এটাকে সরানোর জন্য অলরেডি আপনারা শিখে ফেলছেন, এই যে একটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাকে ব্যবহার করতে হয়, অথবা কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে হোম, এই তো পারেন। তো মিডল হয়ে গেল, এখন আমরা এটাকে ইচ্ছামতো অ্যানিমেশন করতে পারবো, একদম সেন্টার পয়েন্ট থেকে হয়ে যাবে। ওকে, ফাইন। তো একটা শেপের মধ্যে দুইটা পার্ট, একটা হলো ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। তো এগুলোকে আমরা এই উপরের যে অপশন বার বা টুল বার, এখান থেকে অ্যাক্সেস করতে পারি। যেমন ফিল কালার বা ফিল অন অফ, এইটাকে ম্যানেজ করার জন্য এখান থেকে ফিল নামে যে অপশনটা সেটা ইউজ করতে পারি। কালার প্যালেটে ক্লিক করলে কালার চেঞ্জ হবে। আর ফিল যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করলে আমরা এই কালারটাকে বিভিন্ন স্টাইল ইউজ করতে পারি, যেমন গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আবার চাইলে আমরা এটাকে নান করে দিতে পারি কালারটা। ওকে, একইভাবে স্ট্রোকের মধ্যেও সেম, যদি স্ট্রোকের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে স্ট্রোক অন হয়ে যাবে। এইখান থেকে স্ট্রোকের সাইজটাকে আমরা ছোট বড় করে নিতে পারি। আর এটা হলো স্ট্রোকের কালার, যে কালার দিবেন ওই কালার নিয়ে স্ট্রোকটা রান হবে আর কি, অন হবে। তো ফিলের মধ্যে যতগুলো অপশন দেখলেন, এখানে ক্লিক করার পর একই অপশন এই স্ট্রোকের মধ্যেও আছে। আপনি চাইলে এখান থেকে স্ট্রোকের সাথে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন, অথবা সলিড কালার ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এই গেল বেসিক জিনিস। এখন যদি আমি চাই ফিলের মধ্যে আমি একটু গ্রেডিয়েন্ট কালার দিব, সেক্ষেত্রে প্রথমে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা অন করে দিব। এবার ওকে, স্ট্রোকটা একটু অফ রাখি, পরে অন করব। আচ্ছা, এখন এই কালারটা চেঞ্জ করার জন্য আবার আমাদেরকে এখানে কালার প্যালেটে যেতে হবে। এরপর এখানে আমাদেরকে কালার এডিট করতে হবে। তাহলে এখানে দুইটা স্টপার আছে, এই যে নিচে যে দুইটা বারের মতো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় কালার স্টপার। তো এই কালার স্টপার যে কয়টা থাকবে আমরা ওই কয়টা কালার নিয়ে কাজ করতে পারবো। এখন যদি এমন হয় যে আপনার এখানে দুইটা কালার আছে, আপনার আরও বেশি কালার লাগবে, তাহলে কি করতে হবে? যারা ফটোশপ ইলাস্ট্রেটর করে আসছেন তারা এই বিষয়গুলো জানেন। এখানে স্টপার অ্যাড করতে হবে। আচ্ছা, তো আমি এখানে অ্যাড করলাম আরও দুইটা স্টপার, এগুলোকে আবার মুভ করে অ্যাডজাস্ট করা যায়, ব্যালেন্স করতে পারবেন এভাবে। এখন সবগুলোর সাথেই একদম একই রকম কালার দেওয়া আছে আর কি। তো আমরা কালারটা কিভাবে চেঞ্জ করতে পারি? প্রথমে কালার স্টপটাকে ধরেন, কালার স্টপার সিলেক্ট করলেন, এবার সিলেকশনের পরে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দেন। তাহলে দেখেন এই কালারটা ওই স্টপারের সাথে অ্যাড হয়ে গেছে। সিমিলারলি আপনি প্রত্যেকটা স্টপারের সাথে কালার চেঞ্জ করতে পারবেন এভাবে করে। তো সব কিছু ঠিক থাকলে এবার ওকে করে দেন। আচ্ছা, এখন দেখেন এই যে কালারটা চলে আসলো, এটাকে একটু ব্লেন্ড করতে হবে।
সেক্ষেত্রে এখানে একটা স্কেলের মতো আছে, এটাকে ধরেন, এইভাবে আপনার যতটুকু ব্লেন্ড করা দরকার ওইভাবে ইচ্ছামতো ব্লেন্ড করা দেন। এটাকে এভাবে ঘোরাতেও পারেন, তো যেভাবে লাগবে ওইভাবে আপনি অ্যাঙ্গেলটা ঠিক করে দেন। এই তো সোজা রাখতে পারেন, এভাবে বাঁকা করে দিতে পারেন। সো যেইভাবে দরকার ওইভাবে আপনি এখান থেকে করে নিতে পারবেন। আবার এখান থেকে যদি রেডিয়াল করে দেন, এই যে রেডিয়াল, তাহলে কি হবে, এখন এটা সার্কেলের মতো হয়ে যাবে কালারটা, এই যে সার্কেল আকারে হবে, এরকম হবে। সো এটা যত বেশি বড় করবেন ওই সার্কেলের সাইজটা অত বেশি বাড়বে। এটা মাঝখানে রাখলে মাঝখান থেকে বড় হবে, আপনি এটাকে বাইরে নিয়ে গেলে দেখবেন যে আস্তে আস্তে ওইটা স্প্রেড হবে। ওকে, এখন যদি আমি চাই যে দুইটা কালার রাখবো, হ্যাঁ, বেশি কালার আমার ভালো লাগতেছে না, আমি দুইটা রাখবো, তাহলে কি করতে হবে, এই যে ফিলে চলে যান, এইগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এখন কিভাবে বাদ দিব, সেটা হলো স্টপার ধরে আপনি নিচের দিকে টান দেন, চলে যাবে। যদি সেটা না পারেন তাহলে স্টপারটা সিলেক্ট করে এখানে ডিলিট বাটন আছে, ক্লিক করে দেন, তাহলে ডিলিট হয়ে যাবে। জাস্ট ক্লিক, এখানে ক্লিক করলে অ্যাড হবে। হ্যাঁ, প্রতিটা ক্লিকে একটা করে স্টপার অ্যাড হবে। এটা লিমিটেশন নেই, আনলিমিটেড, যত লাগবে নিতে পারবেন। আবার ক্লিক করে নিচে টান দিলে চলে যাবে এটা। এই তো এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এখন আমরা যদি চাই যে স্ট্রোকের মধ্যেও একইভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে স্ট্রোকটা অন করে একটু বড় করে নিই বোঝার জন্য, ফিল কালারটা আপাতত অফ রাখি। এবার স্ট্রোক থেকে আপনি এখানে গ্রেডিয়েন্টটা অন করে দেন, দেন হচ্ছে কালারটা সেট আপ করেন। এই যে এখানে তিনটা কালার আছে, আমি দুইটা রাখতে চাচ্ছি। ব্যাস, এখানে স্কেল আছে, এগুলো ব্যবহার করেন। এবার ব্লেন্ড হয়ে গেছে। এখন আবার কালার চেঞ্জ করতে পারেন। এই তো, তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এবার আমরা একটু এখান থেকে প্রপার্টিতে যাব, এই শেপ লেয়ারে, দেন হচ্ছে কন্টেন্টের ভিতরে ঢুকবো। এবার হচ্ছে রেক্টেঙ্গেল। আচ্ছা, এবার এখানেই বেশ কিছু অপশন আছে, দেখেন রেক্টেঙ্গেল পাথ, এখানে ঢুকলাম। এটার মধ্যে আবার পজিশন, তারপরে হচ্ছে সাইজ, রাউন্ড, এগুলো দেওয়া আছে। তো সাইজ থেকে আপনি সরাসরি সাইজ বড় ছোট করতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন এভাবে করে।
আর এই যে কর্নারগুলো আছে না, কর্নারগুলোকে রাউন্ড করা যায় এখান থেকে। তাহলে রেক্টেঙ্গেল শেপ নিয়েও সেটাকে আপনি এভাবে রাউন্ড করে নিতে পারেন। এখন এই যে রাউন্ড হচ্ছে, এটাকে কিন্তু অ্যানিমেশনও করা যায়। ধরেন প্রথমে শেপটা রেক্টেঙ্গেল থাকবে, তারপর আস্তে আস্তে রাউন্ড হয়ে যাবে। তো আমি সেটাই করতেছি, দেখেন। ব্যাস, এবার অ্যানিমেশন হয়ে গেল। এরপর আসি স্ট্রোক। এখানে স্ট্রোকের কালার যেটা এখান থেকে করা যায়, স্ট্রোকের সাইজ হলো এটা। এখান থেকে অন করতে হবে স্ট্রোকটা। এখান থেকে কালার চেঞ্জ করলেও সেম, এখান থেকে করলে যা হবে এখানে সেম হবে আর কি। আবার সাইজটা যখন আমরা এখান থেকে বাড়াতাম, এখানেও সেম কিন্তু। আচ্ছা, এখানে এই যে এবার এই পাশে আবার কিছু অপশন আছে যেগুলো স্ট্রোকের মধ্যে ইউজ হয়, যেমন ক্যাপ, পার্ট ক্যাপ, রাউন্ড ক্যাপ, আর হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। তো এইটা বোঝার জন্য আমাদেরকে আরেকটা স্ট্রোক নিতে হবে, একদম লাইন আকারে পেন টুল দিয়ে ড্র করি। এবার আমরা দেখি, আচ্ছা, যখন এরকম কোনো লাইন থাকবে যেটা দুই মাথা খোলা, ওপেন, তো ওই সব ক্ষেত্রে আমাদেরকে এই ক্যাপগুলো ইউজ হবে আর কি। তো বাট ক্যাপ থাকলে দুই পাশে এরকম দুই পাশের মাথাগুলো রেক্টেঙ্গেল কর্নার হিসেবে থাকবে। আর যদি রাউন্ড ক্যাপ করা হয় তাহলে দেখবেন এই মাথাগুলো রাউন্ড হয়ে যাবে। এটা জয়েন্ট পাথের মধ্যে হবে না, অর্থাৎ রেক্টেঙ্গেল শেপের মধ্যে এই কাজটা হবে না। এটা হচ্ছে ওপেন পাথ বা ওপেন স্ট্রোক থাকতে হবে। এরপর হচ্ছে প্রজেক্টিং ক্যাপ। এটাও এরকমই আর কি, পাথের পরে একটু জায়গা বাড়তি থাকবে, তবে দুইটা কর্নার রেক্টেঙ্গেলে থাকবে। বাট ক্যাপ আর প্রজেক্টিং ক্যাপ অনেকটা সিমিলার, তবে এই যে একটু এক্সট্রা অংশ থাকে যেটা পাথের পরে অ্যাড হয়। ওকে, এই ছিল লাইন ক্যাপ। এরপর আছে লাইন জয়েন। এইটার ক্ষেত্রে হলো আপনাদের এরকম জয়েন্ট পাথ এটা থাকতে হবে। মিটার জয়েন, যদি রাউন্ড জয়েন করা হয় তাহলে দেখবেন এখানে এই যে কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে, স্ট্রোকের কর্নার। আর মিটার জয়েন থাকলে রেক্টেঙ্গেল কর্নার থাকবে। এবার আছে বেভেল জয়েন। এটা করলে এরকম একটু অ্যাঙ্গেল টাইপের একটা শেড পাবেন আর কি। আচ্ছা, এরপর আছে ড্যাশ লাইন, যেটা কাজে লাগে এই স্ট্রোকের মধ্যে ড্যাশ ক্রিয়েট হবে, ড্যাশ লাইন। তো প্লাস সাইনে ক্লিক করার সাথে সাথে ড্যাশ দেখতে পাবেন। এখন কতটুকু ড্যাশ হবে সেটা আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। ড্যাশের সাইজ, প্লাস সাইনে যদি আরেকবার ক্লিক করি তাহলে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে গ্যাপ। অর্থাৎ এখানে এটা হলো ড্যাশ, ড্যাশের পরে যে খালি জায়গা এটা হলো গ্যাপ। তাহলে গ্যাপটা কতটুকু থাকবে সেটা এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। গ্যাপের পরিমাণটা বাড়ানো কমানো যায়।
একইভাবে এখানে আমরা একটা ড্যাশ একটা গ্যাপ ব্যবহার করছি, আরও বেশি ড্যাশ গ্যাপ ইউজ করা যায়, টোটাল 3টা ড্যাশ 3টা গ্যাপ একসাথে ব্যবহার করা যায়। তো প্লাস সাইনে ক্লিক করলে আরেকটা ড্যাশ চলে আসবে, ড্যাশ 2। এবার আপনি দেখেন 2 নাম্বার ড্যাশ হচ্ছে ছোটোটা। একইভাবে যদি আমি আরেকটা ক্লিক করি তাহলে এই ড্যাশের সাথে আরেকটা গ্যাপ চলে আসলো। আপনি ওইটার সাথে আরেকটা ডিফারেন্ট টাইপের গ্যাপ ইউজ করতে পারবেন। এবার 3 নাম্বার গ্যাপটা আসবে যদি আবার প্লাস সাইনে ক্লিক করি, এই যে 3 নাম্বার ড্যাশ, এটাকে একটু বড় করে দিই, এই যে সবার থেকে বড় এটা। এবার আরেকবার ক্লিক করি তাহলে গ্যাপটা কন্ট্রোল করতে পারবো। ওই যে ছোট্ট একটা গ্যাপ আর নাই, কিন্তু দেখেন প্লাস সাইনটা অফ হয়ে গেছে এখন। তাহলে 1 2 3 তিনটা ড্যাশ গ্যাপ একটা স্ট্রোকের মধ্যে একসাথে ইউজ করা যায়। তো এগুলোকে মাইনাস করে দিচ্ছি আস্তে আস্তে, আমরা একটা ড্যাশ একটা গ্যাপ থাকুক। এখন এটাকে আবার ডট করা যায় কিন্তু, লাইন ক্যাপ থেকে আপনারা রাউন্ড ক্যাপ করে দিবেন আর এখানে ড্যাশটাকে 0 করে দিবেন। এবার গ্যাপটা বাড়াই দিলে দেখবেন ডট হয়ে গেছে, ডট রাউন্ড। সাইজ কমাই দিলে দেখতে পাবেন যে এটা টোটালি ডট হয়ে গেছে। ফিল কালারটা আচ্ছা অফ রাখি এটা। এখন মজার বিষয় হলো অফসেটের মাধ্যমে আপনি চাইলে এটাকে এভাবে ঘোরাতে পারেন। হ্যাঁ, এরকম ভাবে অ্যানিমেশন হবে এটা। সো আমি এখানে একটা কি ফ্রেম নিলাম, এবার ভ্যালুটা একটু বাড়াই দিলাম, এখন দেখেন সে ঘুরতে থাকবে। ফিল কালারটা অন করে দিতে পারেন। এখানে ড্যাশ করে দিলে হবে, দেখেন এই যে ড্যাশের মধ্যে ভ্যালু দিলে এটা তখন আর রাউন্ড থাকবে না, আস্তে আস্তে ড্যাশের মতো হয়ে যাবে। কালার আপনি যেটা দেন, এরকম একটা লাইট কালার দিলাম, এবার দেখেন ওকে। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ট্রিম পাথ। এই ট্রিম পাথ যদি আমরা এখানে অ্যাড করি তাহলে এটা আরেকটা মজার জিনিস ঘটবে। সো ট্রিম পাথটা অ্যাড থেকে অ্যাড করতে হবে। তো অ্যাডে যাবেন, তার হচ্ছে ট্রিম পাথ। ট্রিম পাথ কি দেখাইছিলাম বলেন তো? সমস্যা নেই, দেখেন ট্রিম পাথ মনে হয় বেসিকটা দেখাইছিলাম, যে সমস্যা নেই দেখেন। তো এখানে কয়েকটা অপশন, জাস্ট 3টা অপশন মাত্র, খুবই সিম্পল একটা জিনিস। তবে এই ট্রিম পাথটা ইউজ হয় স্ট্রোকের মধ্যে, এটা ফিল টাইপের কোনো কিছুর মধ্যে ইউজ করা যায় না। এখন কাজটা কি আসলে? এই যে ট্রিম পাথ, এটা আপনি স্টার্ট পয়েন্ট দিয়ে করতে পারেন, আবার এন্ডিং পয়েন্ট দিয়ে করতে পারেন। দেখেন এই শেপটার মধ্যে 2টা পয়েন্ট, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এইখান থেকে শুরু হয়েছে, এই দিক থেকে আসছে, আর এন্ডিং পয়েন্ট হচ্ছে এটা আসছে এখানে এন্ড হয়েছে। তাহলে আপনি যদি সরান, এন্ডিং পয়েন্ট থেকে সরালে এইভাবে সরবে, আর স্টার্ট পয়েন্ট থেকে সরালে এরকমভাবে সরবে। ডিপেন্ড করবে আপনার উপর যে আপনি কোন জায়গা থেকে সরাতে চান। আমি চাচ্ছি পাথটা আস্তে আস্তে দিকে থেকে এসে নাই হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি স্টার্ট পয়েন্ট থেকে সরালাম, এই দেখেন এইভাবে এসে নাই হয়ে গেল একদম। তাহলে প্রথমে ফুল পাথটাই থাকবে, এখানে আমি কি ফ্রেম অ্যাড করলাম, এরপর ঘুরতে ঘুরতে সে এসে এরকমভাবে
পাথটা নাই হয়ে যাবে। এবার দেখেন ব্যাস। আবার যদি এটাকে উল্টা করি, তাহলে এই ইয়াটাকে অফ করে দিলাম, উল্টা করতে যাচ্ছি এখন। তাহলে এন্ড এইটাকে ব্যবহার করব এখন। এটা প্রথমে 100 আছে, পরে আমি এটাকে 0 করে দিব। এবার দেখেন উল্টা দিক দেখে যাচ্ছে এখন। ওকে ফাইন। এখন আমি চাই যে প্রথমে থাকবে, আচ্ছা প্রথমে 0 থাকবে সব কিছু, এরপর আস্তে আস্তে এটা ফুল হয়ে যাবে। আমরা একটু আগে দেখলাম কি প্রথমে ফুল শেপটা ছিল, এরপর আস্তে আস্তে এটা নাই হয়ে গেছে। এখন আমরা দেখব যে প্রথম দিকে কোনো কিছু থাকবে না, দেন আস্তে আস্তে ওইটা আসবে। তাহলে কি করতে হবে, যদি এন্ড থেকে শুরু করি প্রথমে এন্ডটাকে 0 করে দেব, আর যদি স্টার্ট থেকে শুরু করি প্রথমে স্টার্টটাকে 100 করে দেব। আচ্ছা আচ্ছা এটাকে 100 করতে হবে, হ্যাঁ এন্ডটাকে। এরপর এখানে এসে 0 করে দিলাম, ব্যাস। এবার দেখেন প্রথমে থাকবে, তারপর এটা চলে যাবে। আচ্ছা এটা তো আগের মতোই হয়ে গেল। আচ্ছা প্রথমে থাকবে না, তারপরে আসবে। ওকে ফাইন। কি ফ্রেম হয়ে গেল। এবার সামনে এসে 100। এবার দেখেন আচ্ছা এটা স্টার্ট পয়েন্টে দিলে ভালো হবে। আমি একটু আনডু করি, কারণ যেহেতু আমাদের শেপের মধ্যে একটা মুভমেন্ট দেওয়া আছে, এটা স্টার্ট পয়েন্ট থেকে করি। এই তো আচ্ছা, শেপের সাথে যে মুভমেন্টটা দেওয়া আছে ওইটা অফ করে দিলাম, এই অফসেটটা বন্ধ করে দিই। এখন এখানে আরেকটা অফসেট আছে ট্রিম পাথের সাথে, এই অফসেট ব্যবহার করলে এটা আবার ঘুরবে, এইভাবে ঘোরাতে পারবে। এটা ড্যাশ লাইন থেকে ঘোরাতে পারেন, আবার এখান থেকে ঘোরানো যায় ট্রিম পাথ। তো এইটা ঘোরানোর একটা মজা আছে, সেটা হলো আপনি চাইলে ডিরেক্টলি এভাবে ঘোরাতে পারেন, সে ঘুরতেই থাকবে। প্রথম দিকে 0 থাক, আচ্ছা। এবার যদি আমরা এভাবে করি যে সামনে থেকে একটু ফাঁকা রাখবো, হ্যাঁ ওই ফাঁকা সহ ঘুরবে সে, তাহলে স্টার্ট পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট এভাবে একটু ফাঁকা করে দিই, ধরেন সে এইটুকু করবে, এই একটা লাইন করবে শুধু, একটা লাইন রেখে দিলাম এইটাকে ব্যবহার করে। এবার দেখেন শুধু এইটুকু লাইনই বারবার ঘুরবে। তো ড্যাশ লাইন যদি অফ করে দেন সলিড হয়ে যাবে। ড্যাশ লাইন বন্ধ করে দিলাম। এখন এটা শুধু এই হ্যাঁ বলেন, এটা পেন টুল দিয়ে যদি স্ট্রোক ড্র করেন তাও হবে। বলেন। একটা কালার ক্রস করলে একটা,
ও কর্নার পরিবর্তন হবে, মানে কর্নার পরিবর্তন হলে কালার পরিবর্তন হবে, তাই? এটা করা যাবে। এই যে কালার আছে না, কালারের মধ্যে আপনাকে ইয়ে দিতে হবে, কি ফ্রেম অ্যাড করতে হবে। ধরেন সে এই পর্যন্ত আসলো, এখানে একটা কালার, যখন সে এখানে ঢুকবে এখানে আরেকটা কালার আসবে। তাহলে এই পর্যন্ত একটা কালার, এরপর এখানে এখান থেকে শুরু হবে ডিফারেন্ট কালার। এবার দেখেন এরকম। এবার এখানে ঢুকলো, কারণ এই পর্যন্ত একই কালার, যখন ভিতরে ঢুকে যাবে তখন হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার সে এই পর্যন্ত ধরেন সিমিলার কালার, এরপরে ওই লাইনের ভিতরে ঢোকার সাথে সাথে ডিফারেন্ট কালার হয়ে গেল, রেড হয়ে গেল। আবার সে এখানে এই পর্যন্ত সিমিলার টাইপের কালার, প্রথম দিকে কোন কালার ছিল এটা, এরপরে এই কালারটা হয়ে যাবে। ওকে, এবার দেখেন এরকম। তো এই যে স্ট্রোকের কালারের মধ্যে এটা করে দিলে হয়ে যাবে। না, ফিল কালারটা যদি রাখেন তাহলে প্রবলেম হবে, আলাদা শেপের মধ্যে রাখবেন এটা। ফিল কালার রাখলে এটা এটার সাথে ঘুরবে। হুম হুম। নিচে একটা শেপ দিয়ে ওটার মধ্যে রাখবেন, একই সাইজের শেপ নিচে রাখেন তাহলেই হবে। এই দেখেন ফিল কালার রাখলে এরকম হবে, তখন এই যে এরকম ফিল কালারটা ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যদি ফিল রাখতেই হয় তাহলে কি করবেন, এই লেয়ারটাকে নিচে একটা কপি করেন, কন্ট্রোল ডি, দেন নিচেরটার মধ্যে ফিল অন করে দেন, স্ট্রোক অফ করেন এটার মধ্যে। এখন এটার সাথে যেই ট্রিম পাথ আছে এগুলোতে ডিলিট করে দেন, ট্রিম পাথ, ব্যাস। এবার দেখেন এখন ফিল কালারের মধ্যে আপনি এরকম দিতে পারেন, কালার চেঞ্জ হবে সেটা। নিচে যে কালারটা আছে এটার মধ্যে, এখানে স্ট্রোক কালার না, এখানে ফিল কালার নিয়ে কাজ করবেন, এই যে ফিল। এই পর্যন্ত সিমিলার কালার, যখন এখানে আসবে তখন হচ্ছে কালার চেঞ্জ হবে। তাহলে প্রথমে থাকলো ইয়েলো কালার ফিলের মধ্যে, এটা একটু ডিপ থাকলো, তাহলে তো বোঝা যাবে না। এরপর এখানে আসলো, আসার পরে হচ্ছে আপনার এই কালারটা একটু ডিপই থাকলো। বুঝতে পারছেন না? এগুলো করে নেবেন তাহলে হয়ে যাবে, সিম্পল জিনিস।
পেন টুল দিয়ে এভাবে শেপ ক্রিয়েট করলেও ওটার মধ্যেও করতে পারবেন স্ট্রোক। সো ট্রিম পাথ এখানে ইউজ করলে সুন্দর একটা ইফেক্ট হবে। অফসেট আচ্ছা তো একটা শেপকে আরেকটা শেপ দিয়ে অনেক সময় কাটতে হয় বা অনেক সময় মার্জ করা লাগে, অনেক সময় সাবট্রাক্ট করতে হয়। তো ওই কাজগুলো কিভাবে করে সেটা একটু দেখেন। মানে একই লেয়ার সিলেক্টেড থাকা অবস্থায় এটার মধ্যে আরেকটা শেপ নেবেন। আচ্ছা আমি ধরলাম যে ভিতরের যে অংশটা, ভিতরে যে শেপটা নেওয়া হলো, দেখেন দুইটা শেপ আছে, দুইটা শেপ কিন্তু একটা লেয়ার মধ্যে। কিভাবে আসলো? সিলেক্টেড থাকা অবস্থায়। লেয়ারটা সিলেকশনে থাকলে দুইটা একসাথে ক্রিয়েট হবে, তখনই মার্জ করতে পারবেন। আচ্ছা তো আমি যেহেতু ইলিপসটা দিয়ে রেক্টেঙ্গুলটাকে মার্জ করব, সেক্ষেত্রে ইলিপসটা নিচে রাখবো, হ্যাঁ এভাবে। দেন আমরা অ্যাড থেকে কি করব, মার্জ পাথ এখানে চলে যাব। এই যে মার্জ পাথ, এবার এটার ভিতরে ঢোকেন। এই মুডের মধ্যে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে অ্যাড। অ্যাড এবং মার্জ একই রকম। ইলিপসটাকে একটু সরাই দিই পাশে, দেখেন মার্জ হয়ে গেছে। এখন আবার অ্যাড করলেও সেম কাজই হবে। অ্যাড এবং মার্জ দুইটা সিমিলার কাজই করে। এরপর আছে সাবট্রাক্ট। সাবট্রাক্ট করে দিলে কি হবে, ওই অংশটুকু মাইনাস হয়ে যাবে। এই রাউন্ড শেপটা যেখানে থাকবে সেই পার্টটুকু মাইনাস, ওই অংশটুকু মাইনাস হয়ে যাবে। এটা মূলত সাবট্রাক্ট। এরপর ইন্টারসেক্ট, উল্টা হয়ে যাবে। অর্থাৎ যতটুকুর মধ্যে শেপটুকু থাকবে ইলিপস শেপ, ওইটুকু দেখা যাবে, বাকিটুকু মাইনাস হয়ে যাবে। এটা হলো উল্টা, ইন্টারসেক্ট। এরপরে আছে এক্সক্লুড ইন্টারসেকশন। এইটা হলো শুধুমাত্র দুইটা শেপের মধ্যে কমন অংশটুকু নাই হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দুইটা শেপের মধ্যে কমন অংশটুকু হচ্ছে এইটা, আর এইটা কিন্তু আনকমন, অর্থাৎ এটার সাথে ওভারল্যাপিং হয় নাই। ওভারল্যাপিং অংশটুকু মাইনাস করবে, বাকিটা দেখা যাবে। এবার ইলিপসটাকে সরান, দেখবেন যে যতটুকু ওভারল্যাপ হয় ওইটুকুই নাই। ভিতরে ঢোকেন, দেখেন নাই। বাইরে গেলে আবার দেখা যাচ্ছে এটা। সাবট্রাক্ট কিন্তু অন্য জিনিস। মনে হতে পারে সাবট্রাক্ট আর এটা তো একই, বাট সাবট্রাক্ট করলে দেখেন বাইরের অংশটুকু দেখা যায় না, ফুল শেপটাই কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু এক্সক্লুড করে দিলে বাইরে যদি শেপের অংশ কিছু থাকে ওইটা দেখা যাবে, যতটুকু অংশ একটা আরেকটার উপরে উঠে যাবে ওইটুকুই নাই হয়ে যাবে শুধু। তো
এগুলোই মূলত মার্জ শেপ। এটা হচ্ছে শেপের লেয়ারটাকে ধরতে হবে, মেইন লেয়ারটা। দেন চলে যাবেন অ্যালাইনমেন্ট, উইন্ডো থেকে অ্যালাইন, এই যে অ্যালাইন। এর হচ্ছে কম্পোজিশনটাকে সিলেক্ট করবেন, ফুল কম্পোজিশন সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে আপনি একবার ভার্টিক্যাল সেন্টার, একবার হরিজন্টাল সেন্টার, তাহলে আপনার কম্পোজিশনের সেন্টার পয়েন্টে এটা অ্যালাইন হয়ে যাবে। এবার একদম সেন্টারে আছে এটা, ঠিক আছে। আমি এই শেপটাকে কপি করতেছি, হ্যাঁ, এই যে রেক্টেঙ্গেল 1 2 3। আচ্ছা, এবার দেখেন একটা লেয়ারের মধ্যে এখানে বেশ কিছু শেপ আছে। এখন আমি যাচ্ছি একটা ভিডিও চলবে এখান থেকে, ওই ভিডিওটা সবগুলো শেপের মধ্যে থেকে দেখা যাবে। এই ছোট ছোট শেপের মধ্যেও দেখবেন, আবার এখানেও দেখবেন। সেক্ষেত্রে কিন্তু একই শেপের মধ্যে বা একটা লেয়ার মধ্যে এইভাবে শেপগুলো ড্র করতে হবে। এখন আমি একটা ভিডিও নিয়ে আসি। না না, কন্ট্রোল ডি, এই যে রেক্টেঙ্গেল শেপটাকে ধরে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করলে কপি হবে। নর্মালি যেভাবে কপি করেন ওইটাই। ডুপ্লিকেট। এবার হচ্ছে কি করলাম, জাস্ট আলফামেট করে দিলাম। ট্র্যাকমেটের ক্লাস হয়েছে দেখি তো। ও 7 নম্বর ক্লাস, হ্যাঁ বলছিলাম তো মনে হয় লাস্ট ক্লাসে। এই যে এই যে আচ্ছা, ট্র্যাকমেটের কাজটাই হলো মাস্কিং করে দেয়া। এটা আন্ডু করি। এটা সাইজ ছোট আছে, ভিডিওটা সাইজটা একটু বড় করি, ফিট টু কম। আচ্ছা, এখন যদি এই ভিডিওটাকে আমি শেপের মধ্যে বসাতে চাই সবগুলো শেপের সাথে, তাহলে সবগুলো শেপ একটা লেয়ারের মধ্যে থাকতে হবে। যদি এমন হয় যে 10টা শেপ আছে, 10টা শেপের মধ্যে আমার ওই একটা ভিডিও চলবে মাস্কিং হয়ে, যেরকম ফটোশপ ইলাস্ট্রেটরে যা ক্লিপিং মাস্ক করছেন সিমিলার। তো সেক্ষেত্রে সবগুলো লেয়ার যদি একই কি বলে সবগুলো শেপ একটা লেয়ারে না থাকলে ওই মাস্কিংটা করা যায় না। তো মাস্কিং করার জন্য মূলত আমরা আলফামেটটা ব্যবহার করব ট্র্যাকমেট থেকে। এটার যেহেতু ক্লাস আছে, বিস্তারিত ওই দিন জানবেন। এখন আমরা ওইটার জন্য আসলে কি করলাম, একটা শেপের লেয়ার আন্ডারে সবগুলো শেপ তৈরি করলাম। যদি আলাদা আলাদা হইতো তাহলে কিন্তু এগুলো করা যেত না, তখন আবার আমাদেরকে প্রি কম্পোজ করে কাজ করা লাগতো আর কি। তো প্রি কম্পোজ কখন করবেন, যখন কোনো রাস্টার ফাইল থাকবে। এটা কিন্তু ভেক্টর, যার কারণে ভেক্টরের মধ্যে একটা অপশন আছে, আপনি একই সাথে অনেকগুলো লেয়ার রাখতে পারেন। কিন্তু যদি জেপিজি ফাইল হয় সেটা কিন্তু রাখা যায় না এভাবে করে, বা পিএনজি ফাইল যদি হয় সেক্ষেত্রে করা যায় না। এখন আমরা জাস্ট এখান থেকে
ট্র্যাকমেট থেকে নান আছে, এখানে আলফামেট করে দিলাম। এবার দেখেন একটা ভিডিও সবগুলো শেপের মধ্যে প্লে হতেছে, কমপ্লেক্স শেপ হয়ে গেছে একটা। সেক্ষেত্রে আপনাকে সবগুলো আলাদা আলাদা নিতে হবে, দেন হচ্ছে প্রত্যেকটা শেপের মধ্যে আলাদা আলাদা ভিডিও নিয়ে তারপর আলফামেট করতে হবে। একই লেয়ারের মধ্যে রাখা যাবে না, তখন তখন অবশ্যই আপনাকে ডিফারেন্ট লেয়ার হইতে হবে যদি আলাদা ভিডিও চলতে হয়। আচ্ছা, তো এবার আমরা দেখব শেপের মধ্যে পাথটা দুই রকম হয়, একটা হচ্ছে নর্মাল পাথ, আর একটা হচ্ছে বিজিয়ার পাথ। এই যে বিজিয়ার পাথ, তো একটা নর্মাল পাথের মধ্যে, নর্মাল শেপের মধ্যে কি কি থাকে দেখেন, রেক্টেঙ্গেল পাথ, এটার মধ্যে সাইজ, পজিশন, রাউন্ড এগুলো আছে, কিন্তু এটার ভিতর আরেকটা পাথ আছে, ওইটা কিন্তু নাই। আপনি চাইলে এই শেপটাকে খুব ইজিলি এডিট করতে পারবেন না, এই যে পাথগুলো ধরে ধরে এডিট করা, এটা কিন্তু পারবেন না এখানে। যদি বিজিয়ার পাথ না থাকে তাহলে এটার কর্নার এডিট করা যায় না। এবার দেখেন আমরা এই শেপটাকে বিজিয়ার পাথ অন করে ক্রিয়েট করি, এই বিজিয়ার পাথ অন করে দিলাম। এবার আমরা এটাকে জেনারেট করলাম। এবার দেখেন এখানে এই যে পাথ 1 নামে একটা অপশন চলে আসছে, এটার মধ্যে একটা পাথ আছে, দেখেন এই যে পাথ, এখানে সাইজ টেজ হাবিজাবি কিছু নেই, ডিরেক্ট পাথ। এখন আপনি পেন টুলে গেলে এই কর্নারগুলো ধরে ইচ্ছা মতো কাজ করতে পারবেন, দেখেন টোটালি এডিটেবল। তাহলে নর্মাল পাথ আর বিজিয়ার পাথের মধ্যে পার্থক্য এতটুকুই। ধরেন পেন টুল দিয়ে আমি কোনো কিছু ড্র করব, পেন টুলে গেলাম, বিজিয়ার, রোটো ব্রাশ। আচ্ছা, রোটো ব্রাশটা একটু পরে আসি, এটাকে আগে শেষ করি। যে কোনো নর্মাল শেপকেও কিন্তু আবার ধরেন আপনি বিজিয়ার পাথ অন করেন না, একটা পাথ ড্র করে ফেলছেন, এবার আপনার ওই পাথটা দরকার, এখানে যে পাথ আছে সেটা দরকার আপনার, কিন্তু এখানে পাথ পাচ্ছেন না, নর্মাল একটা শেপ ড্রয়িং করে ফেলছেন। সেক্ষেত্রে যদি আপনি এই যে রেক্টেঙ্গেল পাথ, এইটার উপর রাইট ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পাবেন কনভার্ট টু বিজিয়ার পাথ, তখন এটা নর্মাল পাথ থেকে বিজিয়ার পাথে কনভার্ট হয়ে যাবে। জাস্ট ক্লিক করে দেন, এবার দেখেন যে পাথ 1 লেখা চলে আসছে। আপনি পাথটাকে ধরেন, এখন পেন টুল দিয়ে এই পয়েন্টগুলোকে শিফট ধরে ক্লিক করবেন আর কি, হ্যাঁ, পয়েন্টের উপরে, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। এবার আপনি ইচ্ছা মতো এডিট করতে পারবেন। সো যে কোনো নর্মাল পাথকেও বিজিয়ার পাথে কনভার্ট করা যায়। এবার আসি রোটো ব্রাশটা কি। আমি নর্মালি পেন টুল দিয়ে কোনো কিছু একটা ড্র করি, এই রোটো ব্রাশটা দরকার হয় রাউন্ডনেসের ক্ষেত্রে। যদি আপনি মোটামুটি ভালো মানের একটা রাউন্ড তৈরি করতে চান, সেক্ষেত্রে ওই রোটো ব্রাশটা হেল্প করে, আর কিছু না। তাহলে এখানে যে রাউন্ডটা আছে, আমি দেখতেছি এই যে রাউন্ড, তো এটা কিন্তু পারফেক্ট হচ্ছে না। মাউস যদি আমি ঘোরাতে ভুল করি তাহলে অতটা পারফেক্ট হবে না। আর রোটো ব্রাশ কি করবে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি কিন্তু টান দিই নাই, এখান থেকে এ পর্যন্ত আসলো, তারপর এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক রাউন্ড হয়ে গেছে এটা। আবার এখানে একটা ক্লিক করি, দেখেন তো আমি কিন্তু ক্লিক করে ড্র্যাগ করি নাই, এই সবগুলো পাথকে ধরে অটোমেটিক রাউন্ড করে দিছে। এবার এখানে ক্লিক করলাম, দেখেন সুন্দর একটা রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। এইটার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে রোটো ব্রাশ, এটা
রোটো ব্রাশ অফ করে এখন যদি আমি ক্লিক করি দেখেন কর্নার হয়ে যাবে সবগুলা, রাউন্ড হয় নাই কিন্তু। এটাকে অন করলাম, দেখেন অটোমেটিক রাউন্ড হয়ে যাচ্ছে। এটাই মূলত রোটো ব্রাশের সুবিধা। যদি কোথাও পারফেক্ট রাউন্ড দরকার হয় তাহলে এটা ইউজ করবেন। আচ্ছা, তো এবার আমরা মজার একটা জিনিস শিখব, সেটা হলো মরফিং, শেপ মরফিং। এই মরফিংটা হলো, ধরেন আপনার এখানে একটা রেক্টেঙ্গেল আছে বা একটা ইলিপস আছে অথবা একটা পলিগন আছে। এই পলিগনটা এখানে এসে স্টার হয়ে যাবে আস্তে আস্তে, একটা শেপ আরেকটা শেপে কনভার্ট হয়ে যাবে অ্যানিমেশন হয়ে আর কি। এটা কি মরফিং বলে। তো অবশ্যই এই শেপটা কিন্তু আপনাকে, এই যেটা কিন্তু নর্মাল শেপ হয়ে গেছে, এই শেপটাতে হবে না, আপনাকে অবশ্যই বিজিআর পাথ হইতে হবে, তা না হলে মরফিং করতে পারবেন না। তো কনভার্ট করে দিলাম বিজিআর পাথে। ব্যাস, এই পাথের অপশনটা আমার লাগবে, এটা না থাকলে আমি এই কনভার্টটা করতে পারবো না। তাহলে একটা শেপ নিলাম, এখন এটা কোন শেপের সাথে কনভার্ট হবে সেই শেপে চলে যেতে হবে। তাহলে আরেকটা শেপ নিলাম, শিখে নিব স্টার টুল। ওকে ফাইন, এটার মধ্যে ধরুন আর কিছু কর্নার বাড়াই দিলাম। এবার হচ্ছে এই শেপটা অ্যানিমেশন হয়ে এখানে আসবে, মানে স্টার হয়ে যাবে, রাইট। তো সেক্ষেত্রে এটাও বিজিআর করতে হবে, দেখি বিজিআর হয়েছে কিনা। পলিস্টার করা, বিজিআর হয় না, কনভার্ট করে দিলাম। তো শেপ নেওয়ার সময় জাস্ট এইটাকে অন করে রাখলে এখান থেকে আর কনভার্ট করা লাগবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। এবার ছোট্ট একটা কাজ করতে হবে। পাথে আসার পর আপনি যে কোনো জায়গায় একটা কি ফ্রেমে অন করবেন আর কি, পাথের সাথে কি ফ্রেম অন করার পর এই কি ফ্রেমটাকে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। ব্যাস, এখন প্রথম শেপে চলে আসেন। প্রথম শেপে যাওয়ার পর এই যে কন্টেন্ট, তারপর হচ্ছে পলিয়েস্টার, তারপর পাথ। পাথে ঢোকার পর এখানে এটার কি ফ্রেম অন করেন, দেন একটু সামনে গিয়ে ওই যে একটা কি ফ্রেম কপি করছিলেন সেটাকে এখানে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি। ব্যাস, এখন প্রথম লেয়ারটা, স্টারের যে লেয়ারটা সেটা ডিলিট করে দেন, এটা আর লাগবে না। এবার দেখেন প্লে করলে দেখবেন যে আমাদের মরফিং হয়ে গেছে। মরফিং ডান। ভালো আছেন? হ্যাঁ সমস্যা নেই, ইটস ওকে স্যার, সমস্যা নেই। তাহলে মরফিং ডান। এবার হচ্ছে এখন এই শেপটা কিন্তু আবার মরফিং হতে পারে, এখান থেকে এসে নিচে আসার পর আমি যাচ্ছি অন্য একটা শেপ হোক, রাউন্ড হয়ে যাবে, এটা রাউন্ড। তাহলে কি করতে হবে, রাউন্ড শেপটাকে বিজিয়ার করে নিতে হবে আবার। আলাদা একটা শেপ নেবেন, মনে রাখবেন এই শেপটা যদি সিলেকশন না থাকে লেয়ারটা, তাহলে আলাদা লেয়ার ক্রিয়েট হবে। দেন হচ্ছে আমরা এখানে এটার সাথে যে পাথ আছে, আচ্ছা এটাও বিজিয়ার করতে হবে, ওইখান থেকে বিজিয়ারটা অন করা হয়নি। এই পাথের এখানে যে কি ফ্রেমটা অ্যাড করলাম এটাকে কপি করব, জাস্ট কপি। এখন কি করব, এই জায়গায় এসে এই পাথের যে মোশন পাথ এখানে পেস্ট করতে হবে, একটু সামনে গিয়ে পেস্ট করি। এখানে এসে কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। এখন ওই লেয়ারটাকে সরাসরি ডিলিট করে দেন। এখন দেখেন কি হচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ, এগুলোকে আমি একটু F9 করে দিলাম। এটাই মূলত মরফিং। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ধরেন এখানে আসার পর এই কালারটা এরকম হয়ে গেল। আচ্ছা, কালারটা পুরোটা এরকম হয়েছে, ফিল কালার নিয়ে কাজ করতে হবে এখানে, সমস্যা নাই।
এটা পেন টুল দিয়ে ড্র করলে কাস্টম শেপের মধ্যে করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল। এটার মধ্যে যে রাউন্ডের পরিমাণটা আছে সেটা আপনি কিবোর্ড থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। মাউসটা ধরে রাখা অবস্থায় যদি কিবোর্ডের আপ অ্যারো প্রেস করেন, দেখেন রাউন্ড বাড়বে। তাহলে অন্য কোনো অপশন ইউজ না করলে হবে। আবার যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে রাউন্ডের পরিমাণটা কমতে থাকবে। এটা একটা বিষয়। আরেকটা হলো, যখন পলিগন নেবেন, এই পলিগনের মধ্যে যে কর্নার, এই কর্নারগুলোকে বাড়ানো যায়, কমানো যায় জাস্ট আপ এবং ডাউন অ্যারো। আপ অ্যারো প্রেস করলে কর্নার বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে কর্নার কমবে। অথবা আপনি যদি এখানে আসেন পলিয়েস্টার, পলিয়েস্টার পাথ, এবার দেখেন এই যে পয়েন্টস, এই পয়েন্টসগুলো যদি বাড়ান তাহলে বাড়বে, পয়েন্ট কমাইলে পয়েন্ট কমে যাবে, কর্নারগুলো কমে যাবে আর কি। একইভাবে স্টার সাইনের মধ্যেও ইউজ করা যায়। স্টার যদি মাউস ধরে রাখা অবস্থায় আপনি আপ অ্যারো প্রেস করেন তাহলে কর্নার বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে কর্নার কমবে। এখানেও সেম, এই যে পলিয়েস্টার, এটা হচ্ছে কর্নার, ইচ্ছা মতো বাড়াতে পারেন, কমাতে পারেন। ওকে, ফাইন। এখানে বেশ কিছু অপশন আছে, যেমন পয়েন্টস তো দেখলেন, তারপর হচ্ছে পজিশন, এরপর রোটেশন, তারপর আছে ইনার রেডিয়াস। এগুলো তো লাগে। ইনার রেডিয়াসটা কি? এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন, ইনার কর্নার, এটা রেডিয়াসটা অর্থাৎ রাউন্ডের পরিমাণটা বাড়বে, এটা রাউন্ড হয়ে যাবে। দেখেন রাউন্ড, রাউন্ড হচ্ছে, রাউন্ড হচ্ছে না, এটা বাড়তেছে আর কি। এর নিচে আমরা রাউন্ডটা পাবো। এরপর হচ্ছে আউটার রেডিয়াস, বাইরের যে ইয়াটা কর্নারটা আছে ওইটা বড় হবে বা ছোট হবে। আচ্ছা, এরপর হচ্ছে রাউন্ডনেস, ইনার রাউন্ডনেস, এই কর্নারটা রাউন্ড হবে, আর আউটার রাউন্ডনেস হচ্ছে এটা, এখানে যে রাউন্ড হচ্ছে, আর বাইরের সাইডটা রাউন্ড হবে এভাবে করে। এখন এগুলোর মধ্যে আপনি সুন্দরভাবে অ্যানিমেশনও করতে পারেন। দেখেন ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ার হয়ে যাচ্ছে, কিন্তু ফ্লাওয়ারের মতো। যে করোনা, এখন যদি আমি এগুলোতে অ্যানিমেশন দিই তাহলে দেখবেন শেপটা দেখতে অনেক সুন্দর লাগবে তখন। এবার দেখি কি হলো।
ওকে, আচ্ছা এরপর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রিপিটার। রিপিটার কি জিনিস সেটা একটু দেখেন। রিপিটার হলো একটা কন্টেন্ট অনেকবার রিপিট করবে সে, একই জিনিস আর কি রিপিট করবে, এই জিনিসটা হচ্ছে রিপিটার। এখান থেকে অন করতে হয়, অ্যাড থেকে জাস্ট রিপিটার অন করেন। দেখতে পাচ্ছেন এখানে রিপিটার অন হয়ে গেছে, এই হলো রিপিটার। এখন কপি, কতগুলো কপি করবেন সেটা এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তাহলে একই জিনিস কপি হচ্ছে। এই তো এখানে একটা ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মটা ব্যবহার করে আপনি চাইলে রিপিটারগুলোকে এভাবে সরাতে পারেন, পজিশন চেঞ্জ করতে পারেন, চাইলে স্কেল করতে পারেন এভাবে করে। এবার দেখেন প্রথমে বড়, আস্তে আস্তে ছোট হয়ে গেল। এরপরে রোটেশন করা যায়, ঘুরবে, এভাবে করে ঘুরে যাবে। অ্যানিমেশনও দেওয়া যায় এগুলোর মধ্যে। আচ্ছা অপাসিটি, অর্থাৎ এখানে দুইটা অপাসিটি, একটা হচ্ছে স্টার্ট আর একটা হচ্ছে এন্ড। তাহলে শুরুর দিক থেকে অপাসিটি কম থাকবে, এই দিকে আস্তে আস্তে বাড়বে, এরকম। শুরুর দিকে কম, লাস্টের দিকে বেশি। আবার যদি এন্ড অপাসিটি করেন তাহলে শেষের দিকে অপাসিটি কমবে আর শুরুর দিকে আস্তে আস্তে বাড়বে, এরকম। এই তো তো এটাই মূলত রিপিটার। এরকম একটা অ্যানিমেশনও করা যায় রিপিটার দিয়ে। ধরেন রোটেশন অন করে দিলাম, স্কেল, পজিশন যা আছে সব অন করে দিই। ওকে, এক মিনিট, ইম্পর্টেন্ট কল আসছে। কল আসছিল যার কারণে একটু হোল্ডে রাখতে হলো আর কি।
ওকে, সো এইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। স্পেসিফিক কোনো অ্যাসাইনমেন্ট ওইভাবে নাই, তবে আপনারা প্র্যাকটিস করে আপলোড দিতে পারেন, যেমন মরফিংটা প্র্যাকটিস করতে পারেন। বাকি যা যা দেখলেন ওগুলো তো অ্যাসাইনমেন্ট করার মতো ওরকম না, জাস্ট আপনাকে যেমন শেপ করা, বিজিয়ার করা, যা যা দেখলেন এখানে। ওকে, এবার আপনাদের কোশ্চেন থাকলে বলেন। জি জি বলেন। ওকে, আচ্ছা, এটা হলো আপনি ইফেক্ট কন্ট্রোল বা ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে স্লাইডার কন্ট্রোল, এইটাকে এটার মধ্যে অন করবেন। দেন হচ্ছে স্লাইডারের সাথে এই 0 সেকেন্ড থেকে স্লাইডারের সাথে একটা কি ফ্রেম অন করেন। একটু সামনে গিয়ে এই স্লাইডার এখানে 100 লিখে দেন, বা আপনি যত কাউন্ট করতেছেন ওটা লিখে দেন। লেখার পর দেখেন এখানে একটা টেক্সট সোর্স আছে, সোর্স টেক্সট। অল্টার ধরে এই সোর্স টেক্সটের এখানে ক্লিক করে দেন। এই যে আমার এখানে যে স্টপ ওয়াচ আছে এটা। এবার এই যে এক্সপ্রেশন সোর্স টেক্সট এটা চলে আসবে, তখন তখন হচ্ছে এই যে হোয়াইপটাকে ধরে আপনি স্লাইডারের সাথে প্যারেন্ট করে দেন। ঠিক আছে, প্যারেন্ট করার সাথে সাথে দেখবেন এটা স্লাইডারটা অন হয়ে গেছে, এখানে কাউন্টিং শুরু হয়ে গেছে। এখন এখানে জাস্ট ছোট্ট এই কোডটাকে একটু এডিট করবেন একটা ছোট্ট করে, সেটা হলো এইটুকু আপনি এমনিতেই লেখা পাবেন, অর্থাৎ এই ফ্র্যাকশনটাকে বা ডিসিমাল সংখ্যাটাকে ভ্যানিশ করার জন্য, রাউন্ড করার জন্য আপনি এখানে ছোট্ট একটা কাজ করতে পারেন। এই কোডটাকে অনেকভাবেই লেখা যায়, তো সহজ হলো এটা। এখানে প্রথমে লিখবেন ম্যাথ ডট রাউন্ড, এন্টার। তো এন্টার দেওয়ার পর দেখবেন দুইটা চলে আসবে, ব্র্যাকেট। তো শেষের ব্র্যাকেটটা ডিলিট করে ওইটাকে একদম সবার শেষে দিয়ে দেবেন ব্র্যাকেটটা। এবার দেখেন রাউন্ড হয়ে গেছে, রাউন্ড ফিগার হয়ে গেছে, এখন আর ওই ডেসিমাল সংখ্যা নাই। এই তো, ঠিক আছে। কোনটা? এটা আসবে তখনই যখন আপনি অল্টার ধরে এখানে ক্লিক করবেন, এই সোর্স টেক্সটের মাথায় এখানে অল্টার ধরে ক্লিক করলে এটা চলে আসবে। ওইটাই তো বললাম, এইটাকে এই হুইপটাকে ধরে যদি স্লাইডারের সাথে অ্যাড করে দেন তাহলেই সেম লেখাটা। তাহলে দেখতে হবে, আপনি পিসি অন করে দেখান, আমাকে শেয়ার করেন স্ক্রিনটা, একটু শেয়ার করে দেখান।